বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মারা গেছেন। ভোর ৬টায় তিনি ইন্তেকাল করেন, নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেল। সারা দেশে ২৫০০-এরও বেশি মনোনয়ন জমা। খালেদা জিয়ার ২ আসনে বিকল্প প্রার্থী যাচাই বাছাই চলবে ৪ জানুয়ারি পর্যন্ত। জোট সঙ্গীরা ধানের শীষে ভোট করায় সুবিধাজনক অবস্থানে বিএনপি। এনসিপির সঙ্গে সমঝোতা জামায়াতের চমক বলছেন বিশ্লেষকরা। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনে সকাল ৮:৩০টায় ভোট গ্রহণ। ২১ নেতাকে নির্বাচন করবেন ১৬,৫০০ শিক্ষার্থী। এবং তীব্র শীত আর ঘন কুয়াশায় বিপর্যস্ত জনজীবন। সহসায় কমছে না ঠান্ডার প্রকোপ, ছিন্নমূল আর খেটে খাওয়া মানুষের ভোগান্তি। স্বাগত এখন সকালে। পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছে আমরা দুজন, আমি লাইবা জান্নাত এবং আমি উজ্জ্বল হাফিজ। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেছেন। ভোর ৬:৩০টায় তিনি ইন্তেকাল করেন। বিষয়টি নিশ্চিত করেছে বিএনপির মিডিয়া সেল। এর আগে রাতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও চিকিৎসক ডাক্তার AZM জাহিদ হোসেন জানিয়েছিলেন শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন তার। এ সময় হাসপাতালে উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাতে মেডিকেল বোর্ডের সভা শেষে এভারকেয়ার হাসপাতালের সামনে ব্রিফিংয়ে এ তথ্য জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। আরও বলেন, এই সংকটাপন্ন অবস্থায় কখন কাটবে তা এই মুহূর্তে নিশ্চিত করে বলা যাচ্ছে না। এমন পরিস্থিতিতে পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়। এর আগে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ নিতে এবার কেয়ারে আসেন তারেক রহমান ও মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আরও উপস্থিত ছিলেন পুত্রবধূ ডাক্তার জুবাইদা রহমান, বড় বোন সেলিনা ইসলাম, ছোট ভাই শামীম ইস্কান্দার, তারেক রহমানের কন্যা জাইমা রহমান এবং প্রয়াত আরাফাত রহমান কোকোর কন্যা জাহিয়া রহমান। দেড় যুগের বেশি সময় পর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় নেতাকর্মীদের উষ্ণ সংবর্ধনায় সিক্ত হন তিনি। কর্মীদের বার্তা দিলেন ঐক্যবদ্ধ থেকে দেশ গড়ার। এ সময় মা বেগম খালেদা জিয়ার জন্যও দোয়া চান তিনি। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে তারেক রহমান এমন একটা সময় আসলেন যার ঠিক ১.৫ বছর পেছনে ফিরে তাকালেই এক দুঃসহ স্মৃতি দানা বাঁধে দলটির নেতাকর্মীদের ভেতর। এই কার্যালয়ের মাটি আঁকড়ে ফেসিবাদের বিরুদ্ধে লড়াই থাকা অনেক সহযোদ্ধা প্রাণ হারিয়েছে, গুম খুনের শিকার হয়েছে। জীবনের সব ক্ষতি উপেক্ষা করে আগলে রেখেছিলেন নয়াপল্টনকে। সেসব হারানো সহযোদ্ধাদের অনুপস্থিতির বেদনা ভর করেছিল তারেক রহমানকে অভ্যর্থনা জানাতে আসা কর্মীদের মধ্যে। আনন্দও ছিল ভীষণ। ১.৫ যুগ ধরে ভার্চুয়ালি যে নেতার বক্তব্য শুনেছেন পল্টনের রাজপথে, সেই নেতা আজ কার্যালয়ের বারান্দায় দাঁড়িয়ে হাত উঁচিয়ে অভিবাদনে মিশে গেলেন তৃণমূলে। কর্মীদের বার্তা দিলেন ঐক্যবদ্ধ দেশ গড়ার। আমাদের যার যতটুকু অবস্থান আছে সেখান থেকে আসুন, আমরা আমাদের দেশটাকে নতুন করে গড়ে তোলার চেষ্টা করি। যার পক্ষে যতটুকু সম্ভব আমরা সচেষ্ট হই দেশের জন্য। পরিচ্ছন্ন দেশ নির্মাণের বার্তাও দিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। নেতাকর্মীদের আগমন যাতে জনদুর্ভোগ না ঘটায় সতর্ক করলেন তা নিয়ে। যেহেতু আমাদের আজকে এখানে কোনো কর্মসূচি নেই, সেই জন্য আমরা চেষ্টা করি যত দ্রুত সম্ভব রাস্তাটাকে খুলে দেওয়ার জন্য, যাতে সাধারণ মানুষ চলাফেরা করতে পারে। কোথাও যদি রাস্তায় একটি কাগজ পড়ে থাকে, ময়লা হয়ে থাকে, দরকার হলে সেটাকে আমরা সরিয়ে দিব। এভাবে ছোট ছোট করে কাজ করার মাধ্যমে আমরা দেশটাকে গড়ে তুলি। এ সময় মা বেগম খালেদা জিয়ার জন্য দোয়াও চাইলেন তিনি। সকলে ভালো থাকবেন ইনশাআল্লাহ, আমার জন্য দোয়া করবেন। দেশনেত্রী খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। দলের কেন্দ্রীয় কার্যালয়ে এই উপস্থিতি তারেক রহমানের নিয়মিত রাজনৈতিক কর্মকাণ্ডের অংশ বলা হলেও মূলত নির্বাচন পূর্ব দলকে সংগঠিত করার বার্তা হিসেবেই দেখছে কর্মীরা। দীর্ঘ ১.৫ দশক পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের
এই নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের আগমনকে নেতাকর্মীরা দেখছেন যে তৃণমূলের নেতাকর্মীদের সাথে সংযোগ বৃদ্ধির একটি মাধ্যম হিসেবে। যদিও তারেক রহমান এখানে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন এবং এই আহ্বানের বার্তা হিসেবে এখানে যারা আজকের নেতাকর্মীরা তাকে অভ্যর্থনা জানাতে এসেছেন তারা বলছেন এই নেতার বার্তা নিয়েই তৃণমূলকে সংগঠিত করবে। নয়াপল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে জওয়াদ মাহমুদ এখন। আন্দোলন, গণদাবির প্রতি নিষ্ঠা, দলীয় নেতৃত্বের নিরলস পরিশ্রম সব মিলিয়ে খালেদা জিয়া হয়ে ওঠেন রাজনীতির সবচেয়ে বলিষ্ঠ কণ্ঠস্বর। গণতন্ত্র পুনরুদ্ধার থেকে শুরু করে রাজনৈতিক অস্থিরতার নানা সংকট মুহূর্ত সব ক্ষেত্রেই তিনি দেখিয়েছেন দৃঢ়তা ও আত্মবিশ্বাস। কঠিন সময়েও আপোষহীন অবস্থান, কর্মীদের প্রতি আস্থা এবং জনগণের ইচ্ছার প্রতি শ্রদ্ধা তার নেতৃত্বকে দিয়েছে ভিন্ন মাত্রা। রাষ্ট্রীয় দায়িত্ব পালন থেকে শুরু করে কারাবন্দী জীবনের সীমাবদ্ধতা সব বাধা অতিক্রম করে তিনি রাজনৈতিক অঙ্গনে সৃষ্টি করেছেন এক আলাদা ভূমিকা। আন্দোলনকে শক্তিশালী করা এবং জাতীয় রাজনীতিতে ভারসাম্য রক্ষা, এই প্রতিটি ক্ষেত্রে তার অবস্থান ছিল কেন্দ্রে। তাই সময়ের পরিক্রমায় বেগম খালেদা জিয়া হয়ে ওঠেন আপোষহীন নেত্রী। আরও জানাচ্ছেন শাহাদাত অব্র। পুতুল থেকে বেগম খালেদা জিয়া। দিনাজপুর সরকারি বালিকা বিদ্যালয়ের ছাত্রী থেকে দেশের সরকার প্রধান, আবার সেখান থেকে কারাবন্দী জীবন, আর এই দীর্ঘ পথ চলাই তাকে রূপ দিয়েছে আপোষহীন অদম্য এক নেতৃত্বে। সংকট যত এসেছে তিনি তত দৃঢ় হয়েছেন। দুর্যোগে মানুষের পাশে দাঁড়ানো এ ছিল তার রাজনৈতিক দর্শনের প্রথম পাঠ। তৃণমূলের ভাঙা সড়ক, দুর্গত মানুষের কান্না, সবকিছুর মাঝেই তিনি নিজের রাজনৈতিক অবস্থান তৈরি করেছেন। আর মানুষের সেই আস্থার জেরেই রাজনীতিতে আসার মাত্র এক দশকের মাথায় দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হয়ে ইতিহাস রচনা করেন। 1985 সালে গণতান্ত্রিক আন্দোলনে অংশ নিয়েও যখন দাবি পূরণ হলো না, তখন রাজনৈতিক অঙ্গনে বড় ধরনের টানাপোড়েন তৈরি হয়। ঠিক সেই সময় 1986 সালে তৃতীয় সংসদ নির্বাচনে অংশ নিল আওয়ামী লীগ সহ অনেক দল। কিন্তু বেগম খালেদা জিয়ার সিদ্ধান্ত ছিল স্পষ্ট ও অনড়। তার নেতৃত্বে বিএনপি ভোট বর্জন করায় আন্দোলনের ভিত আরও শক্ত হয়। তার আপোষহীন ভাবমূর্তি এতে আরও দৃঢ় হয়ে ওঠে। তার বলিষ্ঠ নেতৃত্বে 1991 ও 96 সালের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি জয় পায়। এরপর 2001-এ আবারও জয় পান বেগম জিয়া। আমি আন্তরিক কৃতজ্ঞতা ও প্রাণঢালা ধন্যবাদ জানাই এদেশের সকল ভোটারকে। 2007 সালে দুর্নীতি মামলায় 1 বছর কারাবাস ও 2008 সালে বিরোধী দলে থেকেও সংসদে সজাগ ভূমিকায় ছিলেন তিনি। 2014 সালের নির্বাচনে তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আবারও বয়কট করে নির্বাচন এবং আন্দোলনে নামে। 2018 সাল পরবর্তী নির্বাচন বয়কট করে আন্দোলনে অনড় থাকেন তিনি। 2007 সালে -2 ফর্মুলায় সাহসী পদক্ষেপ কিংবা 2014 সালের বালুর ট্রাক দিয়ে অবরুদ্ধ করার চেষ্টায় তার আপোষহীন ভূমিকা আবারও তার নিষ্ঠার কথা জানান দিয়েছে। দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই, এটাই হলো আমার ঠিকানা। অন্যদিকে মামলা ও নির্যাতনের পরেও বিদেশে যাননি তিনি। দুর্নীতি মামলায় 2018 সাল থেকে 2020 সাল পর্যন্ত কারাভোগ করেন। এরপর সুস্থতার জন্য নির্বাহী আদেশে বাড়ি ফিরলেও বন্দী থাকতে হয় গুলশানের বাসায়, পাননি পর্যাপ্ত চিকিৎসাও। গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে দেশে রাজনৈতিক ব্যক্তিত্বের ঊর্ধ্বে দল মতের ভালোবাসায় সিক্ত হন তিনি। চিকিৎসার জন্য লন্ডনে গেলেও ফিরেছেন 6 মাসের মাথায়। বিমানবন্দর থেকে গুলশানের বাসায় ফেরার সংবর্ধনাই জানান দেয় দেশের মানুষের কাছে বেগম জিয়া কতটা জনপ্রিয়। অন্তর্বর্তী সরকারের 1 বছরের মাথায় সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে কেন্দ্রবিন্দুতে ছিলেন বেগম খালেদা জিয়া। এ সময় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তাকে দেখে উচ্ছ্বাসিত হন। রাষ্ট্র ক্ষমতার ভেতরে আর বাইরে সময়ের কঠিন পরীক্ষায় যে দাঁড়িয়ে থাকতে পারে, ইতিহাস তাকেই আপোষহীন বলে। আর তাই বেগম খালেদা জিয়া আজও
বাংলাদেশের রাজনীতিতে এক অনমনীয় আপসহীন নেত্রীর প্রতীক। শাহাদাত অভ্র, এখন, ঢাকা। রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুর পর বহু মত ও পথের দল বিএনপিকে ঐক্যবদ্ধ রাখতে বাধ্য হয়েই রাজনীতিতে নামেন বেগম খালেদা জিয়া। গণতন্ত্রের জন্য লড়াই সংগ্রামের মধ্য দিয়ে শুরু হয় তার রাজনৈতিক জীবন। পরবর্তী 4 দশকে বহু চড়াই উতরাই পার হতে হয়েছেন তাকে। কোনো পূর্ব অভিজ্ঞতা ছাড়াই রাজনীতির পিচ্ছিল পথ বেয়ে 1991 সালে দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী নির্বাচিত হন তিনি। বেগম জিয়ার 80 বছরের ঘটনাবহুল জীবনের আরও নানা দিক থাকছে জাহিদ হাসানের প্রতিবেদনে। দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই, এটাই হলো আমার ঠিকানা। এই দেশ, এই দেশের মাটি, মানুষই আমার সব কিছু, কাজে আমি দেশের বাইরে যাব না। আটপৌরে জীবন থেকে রাজনীতির ময়দানে লড়াই সংগ্রামের সিঁড়ি মাড়িয়ে রাষ্ট্রের সর্বোচ্চ নির্বাহী পদে অধিষ্ঠিত হন বেগম খালেদা জিয়া। 3 বার দেশের সরকারকে নেতৃত্ব দিয়েছেন এই রাজনীতিবিদ। গণতন্ত্রকে সুসংহত করার লড়াই ও দূরদর্শী রাজনৈতিক সিদ্ধান্তের ইস্যুতে ইতিহাসে সবসময় আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকবেন তিনি। খালেদা জিয়ার রাজনীতিতে হাতে খড়ি মূলত তার স্বামী সাবেক প্রেসিডেন্ট ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মৃত্যুর পর। 1981 সালের 30 এপ্রিল বিপদগামী সেনা সদস্যদের হাতে চট্টগ্রামে নিহত হন জিয়াউর রহমান। স্বামীর মৃত্যুর পর অভ্যন্তরীণ কোন্দল ও অনেক নেতা এরশাদের মন্ত্রিসভায় যোগ দিলে দলের হাল ধরেন খালেদা জিয়া। 1982 সালের 3 জানুয়ারি গৃহবধূ থেকে রাজনীতিতে আনুষ্ঠানিক পথ চলা শুরু হয় বেগম জিয়ার। রাজনৈতিক বাস্তবতায় কিছুদিনের মধ্যেই হয়ে ওঠেন দলের নীতি নির্ধারক। 1984-র 10 মে নির্বাচিত হন বিএনপির চেয়ারপারসন, হয়ে ওঠেন জাতীয়তাবাদী ধারার মানুষের একক নেতা। বরণ ও দীর্ঘ আন্দোলন সংগ্রামের পর 1991 সালে জাতীয় নির্বাচনে অভাবনীয় সাফল্য পায় বিএনপি। রাজনীতিতে নামার মাত্র 10 বছরের মধ্যেই প্রধানমন্ত্রী হন বেগম জিয়া। দেশের ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রীও তিনি। দ্বাদশ সংশোধনীর মাধ্যমে রাষ্ট্রপতি শাসিত সরকার থেকে সংসদীয় সরকার ব্যবস্থা চালু করেন খালেদা জিয়া। প্রথমবার প্রধানমন্ত্রী হয়ে দেশের অর্থনৈতিক, সামাজিক, অবকাঠামোগত উন্নয়নে প্রশংসা কুড়ান তিনি। 1996 সালের 15 জানুয়ারি ষষ্ঠ জাতীয় নির্বাচনে জয়ী হয়ে পুনরায় প্রধানমন্ত্রী হন খালেদা জিয়া। তবে অধিকাংশ দল বর্জন করে সেই ভোট। বিরোধী দলগুলোর আন্দোলনের মুখে 1.5 মাস পর তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করেন তিনি। 1996 সালের 7ম জাতীয় সংসদ নির্বাচনে হেরে যায় বিএনপি। পরে আওয়ামী লীগ সরকারের 5 বছরের আন্দোলন সংগ্রামের পর 2001 সালের নির্বাচনে 2/3 সংখ্যাগরিষ্ঠতা নিয়ে পুনরায় সরকার গঠন করে বিএনপি। বিএনপি নেতৃত্বাধীন 4 দলীয় জোট সরকারের মেয়াদ শেষে 2007 সালের সেপ্টেম্বরে তত্ত্বাবধায়ক সরকারের সময় দুর্নীতির মামলায় গ্রেফতার হন বেগম জিয়া। দীর্ঘ 1 বছর কারাবাসের পর মুক্তি পেয়ে ফের রাজনীতিতে সক্রিয় হন তিনি। 2008 সালে নির্বাচনে হেরে বিরোধী দলীয় নেতা হন খালেদা জিয়া। 2014 সালে তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে জাতীয় নির্বাচন বয়কট করে বিএনপি, যদিও সে দফায় সরকার গঠন করে আওয়ামী লীগ। 1991 সালের পর এই প্রথম সংসদের বাইরে থেকে রাজনীতি করেন খালেদা জিয়া। বিগত তত্ত্বাবধায়ক সরকারের দায়ের করা জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় 2018 সালের 8 ফেব্রুয়ারি 5 বছর কারাদণ্ড হয় বেগম জিয়ার। ওই দিনেই তাকে নেওয়া হয় নাজিমুদ্দিন রোডের পুরাতন কেন্দ্রীয় কারাগারে। একই বছর অক্টোবরে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির মামলাতেও 7 বছরের সাজা পান তিনি। দণ্ডিত হওয়ায় 2018 সালে জাতীয় নির্বাচনে অযোগ্য হন তিনি। তবে তাকে ছাড়াই নির্বাচনে অংশ নেয় বিএনপি। এরপর থেকে খালেদা জিয়াকে আর রাজনীতির মাঠে স্বরূপে দেখা যায়নি। কারাগারে থাকা অবস্থায় দেশে করোনা সংক্রমণ বেড়ে গেলে খালেদা জিয়াকে 2020 সালের 25 মার্চ সরকারের নির্বাহী আদেশে শর্ত সাপেক্ষে মুক্তি দেয়া হয়। এর মধ্য দিয়ে প্রায় 25 মাসের কারাবাসের পর গুলশানের নিজ বাসায় ফেরেন বিএনপির চেয়ারপারসন। শারীরিক অসুস্থতা বিবেচনায় পরবর্তীতে মুক্তির মেয়াদ আরও কয়েক দফা বাড়ানো হয়। 2021 সালের 11 এপ্রিল করোনা আক্রান্ত হলে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা হয় খালেদা জিয়াকে। 24-এর 5 আগস্টে ছাত্র জনতার আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতন হলে 6 আগস্ট খালেদা জিয়ার সাজা বাতিল করে দেন রাষ্ট্রপতি। তবে আইনিভাবে খালেদা জিয়াকে মুক্ত করতে উচ্চ আদালতে আপিল করেন তার আইনজীবীরা।
হাইকোর্ট ও আপিল বিভাগ দুটি দুর্নীতির মামলা সাজা বাতিল করে রায় দেন। এর মধ্য দিয়ে খালেদা জিয়া দুর্নীতির অভিযোগ থেকে মুক্ত হন। চলতি বছরের ৮ জানুয়ারি চিকিৎসার জন্য যুক্তরাজ্য যান বেগম জিয়া। ৬ মাস পর চিকিৎসা শেষে দেশে ফিরে আসেন বিএনপি চেয়ারপারসন। এরপর কয়েকটি জনসভায় তাকে ভার্চুয়ালি বক্তব্য দিতে দেখা গেছে। সবশেষ ২১শে নভেম্বর সশস্ত্র বাহিনীর দিবসের অনুষ্ঠানে উপস্থিত হন খালেদা জিয়া। ৩ বারের প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্ম ১৯৪৫ সালে করাচিতে। জীবনের কোনো নির্বাচনে হার না মানা খালেদা জিয়া টানা ৩৫ বছর দেশের অন্যতম বড় রাজনৈতিক দল বিএনপিকে নেতৃত্ব দিয়েছেন। জাহিদ হাসান, এখন ঢাকা। এবার অন্য প্রসঙ্গ। সারা দেশে ২৫৮২টি মনোনয়ন দাখিল করা হয়েছে। ঢাকা ১৭ আসন থেকে দাখিল করা হয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মনোনয়ন ফর্ম। তার পক্ষে মনোনয়ন জমা দেন বিএনপির নেতা আব্দুস সালাম। এছাড়া জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানের মনোনয়ন দাখিল করা হয় ঢাকা ১৫ আসনে। আজ থেকে ৪ জানুয়ারি পর্যন্ত মনোনয়নপত্র যাচাই বাছাই করবেন রিটার্নিং কর্মকর্তারা। বিস্তারিত প্রতিবেদনে। বেজে উঠেছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দামামা। জোট ও দলের চূড়ান্ত টিকিট পেয়ে প্রার্থীরা সোমবার ভিড় করেন রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে। সারা দেশে একযোগে চলে ৬৬টি রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র দাখিলের কার্যক্রম। এর মধ্যে ঢাকার ২টি কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করেন বিএনপি ও জামায়াতের শীর্ষ ২ নেতা। রাজধানীর সেগুনবাগিচায় রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে ঢাকা ১৭ আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে মনোনয়নপত্র দাখিল করা হয়। বিএনপি নেতা আব্দুস সালামের নেতৃত্বে ৫ জনের একটি প্রতিনিধি দল দাখিল করেন তারেক রহমানের মনোনয়ন। একই কার্যালয়ে সশরীরে হাজির হয়ে ঢাকা ১৪ আসনে মনোনয়নপত্র দাখিল করেন জামায়াতের প্রার্থী ব্যারিস্টার আরমান। এছাড়াও ঢাকার ৬ আসন থেকে মনোনয়নপত্র জমা দেন এনসিপির নেতারা। আমরা বিশ্বাস করি যে এই নির্বাচনী এলাকা থেকে বিপুল ভোটে, জনগণের ভোটে তিনি দল মত নির্বিশেষে সকলের ভোটে তিনি নির্বাচিত হয়ে দেশ যে একটা সংকটের মধ্যে পড়ে আছে, এই সংকট থেকে উত্তরণ ঘটনাতে উনি সচেষ্ট হবেন। যাদেরকে আমরা প্রতিনিধিত্ব করছি তাদের সমস্যার একটি সৃজনশীল সমাধান দিতে পারি। এখন পর্যন্ত আমরা 2 প্রার্থী একসঙ্গে কাজ করছি এবং নিশ্চিত করছি যে আমরা একটি নতুন রাজনৈতিক ধারার প্রত্যাবর্তন করব। আমার কাছে বাংলাদেশটা হলো ফার্স্ট। যদি কখনো শহীদ হয়ে যায় বা মরে যায়, আপনাদের কাছে দাবি থাকবে আপনারা বাংলাদেশটাকে এগিয়ে নিয়ে যাবেন ইনশাআল্লাহ। আগারগাঁওয়ে ঢাকার আরেকটি রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে ঢাকা ১৫ আসনে মনোনয়নপত্র দাখিল করা হয় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের পক্ষ থেকে। একই আসন থেকে মনোনয়নপত্র জমা দেন বিএনপির প্রার্থী শফিকুল ইসলাম খান মিল্টন। সবার জন্য বাংলাদেশ, ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ার জন্য ডাক্তার শফিকুর রহমানের স্বপ্ন। আমরা সে লক্ষ্যে কাজ করে যাব। আপনার সহযোগিতা করবেন। 10 দলের সাথে আরেকটি দলও আমাদের সাথে নির্বাচনী সমঝোতা আসছে, শীঘ্রই আপনার সে নাম আমরা জানাবো। আমরা আশা করছি যে লেভেল প্লেইং ফিল্ড নির্বাচন কমিশন তৈরি করবে। নির্বাচন কমিশন এই ব্যাপারে যদি কোনো সহযোগিতা প্রয়োজন হয়, আমার দল তাদেরকে সহযোগিতা করবে। প্রার্থী ও রাজনৈতিক দলের আচরণবিধি নীতিমালা অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের সময়ে 5 জনের বেশি লোক আনা যাবে না, করা যাবে না কোনো ধরনের শোডাউন। এনডিএম এর চেয়ারম্যানের পদ ছেড়ে ধানের শীষ প্রতীক পেতে ঢাকা 13 আসনে মনোনয়নপত্র জমা দেন ববি হাজ্জাজ। এছাড়াও ঢাকার 2 রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে ঢাকার 20 আসনে মনোনয়নপত্র দাখিল করেন বিএনপি, জামাত, এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের এবং স্বতন্ত্র প্রার্থীরা। দেশের প্রত্যেকটা জায়গায় চ্যালেঞ্জের জায়গা। তো আমরা তো সেই চ্যালেঞ্জ মোকাবেলা করবার জন্যই এর আগে রাজপথে ছিলাম, এখন আমরা আপনার নির্বাচনের পথে আছি। চ্যালেঞ্জ মোকাবেলা করাটাই আমাদের দায়িত্ব, সেটা আমরা আমাদের জায়গা থেকে পুরোপুরিভাবে করতে চেষ্টা করছি। নির্বাচন সংস্কার এবং বিচারের যে পথরেখা, সেই পথরেখার মধ্য দিয়ে এই নতুন বাংলাদেশের আকাঙ্ক্ষায় আমরা নির্বাচনে অংশগ্রহণ করছি। আমি মনে করি আজ আমরা সবকিছু অতিক্রম করে আগামী 12 ফেব্রুয়ারি আমরা বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রার জন্য আমরা একটা মাইল ফলক আমরা তৈরি করতে পারবো। আমাদের স্ব অবস্থান থেকে আমরা সর্বোচ্চ সহযোগিতা তত্ত্বাবধায়ক সরকারকে করছি এবং করে যাব ইনশাআল্লাহ। আমরা আশাবাদী একটি সুষ্ঠু নির্বাচন হবে, যে নির্বাচনের মাধ্যমে যে দলই ক্ষমতা আসুক না কেন
তারা জনগণের কথা বলবে, জনগণের জন্য কাজ করবে। আমার এলাকার জন্য 20টি অঙ্গীকারবদ্ধ হয়েছি। আমি ইনশাআল্লাহ যদি মানুষের ভোটে নির্বাচিত হই, আমি দিনরাত পরিশ্রম করে মানুষের প্রত্যাশা পূরণ করব। 30 ডিসেম্বর থেকে আগামী 4 জানুয়ারি পর্যন্ত দাখিল করা মনোনয়নপত্রগুলো যাচাই বাছাই করবেন রিটার্নিং কর্মকর্তারা, ঘোষণা করবেন বৈধ প্রার্থীদের নাম। সুলতানা স্বর্ণা, এখন, ঢাকা। বিএনপি ও জামায়াত নেতৃত্বাধীন দুই জোটের মধ্যেই আসছে নির্বাচনের মূল লড়াই হবে বলে মনে করেন বিশ্লেষকরা। ইসলামী দলগুলোকে এক ছাতার নিচে আনা এবং জুলাই অভ্যুত্থানের নেতাদের দল এনসিপিকে নির্বাচনী সমঝোতায় অন্তর্ভুক্ত করাকে জামায়াতের জোট রাজনীতিতে চমক হিসেবে দেখছেন বিশ্লেষকরা। অপরদিকে পুরনো ও জোট মিত্রদের অধিকাংশ ধানের শীষ প্রতীকে নির্বাচন করায় দলটি সুবিধাজনক অবস্থানে থাকবে বলেও মনে করেন তারা। আজহার লিমনের প্রতিবেদন। আমাদের সংগ্রাম আমরা মাথার উপর করব না ইনশাআল্লাহ। যুগপৎ আন্দোলন দিয়ে শুরু, কাছাকাছি দেখা গেছে সংস্কারের আলোচনায়। তবে অন্তরালের সব গুঞ্জন সত্যি হয়ে ধরা দিল গেল রোববার। জাতীয় জীবনে ইনশাআল্লাহ আমরা তাদের সাথে একসাথে কাজ করব এই জাতিকে গড়ার জন্য ইনশাআল্লাহ। একই সারিতে ইসলামী ও সমমনা 8 দল জানালেন জোট নয় ঠিক সমঝোতা। আসনগুলোতে বোঝাপড়া করেই দাঁড়াচ্ছেন 10 দলের নেতারা। আজকে আরো 2টি দল আমাদের সাথে সম্পৃক্ত হয়েছেন, জনাব কর্নেল অলি আহমদ এবং এনসিপি। বিশেষজ্ঞরা একে গণঅভ্যুত্থান পরবর্তী জামায়াতের নির্বাচনী একাদশ হিসেবেই দেখছেন, যার লক্ষ্য একটি শক্তপোক্ত ভোটের লড়াই। কওমি মাদ্রাসা ভিত্তিক যে রাজনৈতিক দলগুলো, সেই দলগুলোর সাথে জামাত ইসলামের একটা ভিন্নতা ছিল রিলিজিয়াস ফিলোসফিতে, কিন্তু এই প্রথমবারের মতো ইসলামী আন্দোলন, ইসলামী ঐক্যজোট সহ এই রাজনৈতিক দলগুলো জামাত ইসলামের সাথে ঐক্যবদ্ধ হয়েছে। 24-এর আন্দোলনের পরে জামাত অনেকটাই মানুষের কাছে চলে আসতে পেরেছে। আগে যেমন একটা নেগেটিভ একটা তার প্রতি একটা মানুষের ইয়ে ছিল, ওইটার থেকে বরং একটু আস্থায় আসছে। আর জামাতের আমি তো অনেকবারই উনি সরি বললেন, বিশেষ করে এনসিপি যখন ওদের সঙ্গে গেল, আমার মনে হয় যে সেটা মানুষ ভালোভাবেই নেবে। সারা বাংলাদেশে গণতন্ত্রের শক্তি যত মানুষ উপস্থিত আছেন, প্রত্যেকটি মানুষের সহযোগিতা আমার লাগবে। তারেক রহমান দেশে ফেরার পর জোট নিয়ে জট খুলে গেছে বিএনপিরও। বিএনপির সঙ্গে নির্বাচন করছেন গণ অধিকার পরিষদের নুরুল হক নূর, আছেন মাহমুদুর রহমান মান্না, গণসংহতির জনেদ সাকিও। বিশ্লেষকরা বলছেন জোটের হিসেবে আগের আদর্শগত কিছু নীতিতে পরিবর্তন স্পষ্ট, তবে বিএনপি মধ্যপন্থী হিসেবেই মাঠে নামছে। এইখানে ধানের শীষ তো পরিচিত প্রতীক, এই প্রতীকে মানুষও সবাই জানে, ভোটাররা জানে, সুতরাং এইখান থেকে বিএনপি একটা বিশাল সুবিধা পাবে বা বিএনপির জোটরা। ওই দিক থেকে আবার জামাত একটুখানি পিছিয়ে থাকবে, কারণ ওখানে অনেক ভাগাভাগি, এতগুলা আবার সবাই যে ওইভাবে পরিচিত তাও না। সেক্ষেত্রে আমার মনে হয় যে বিএনপি সুবিধাটা অনেক বেশি। বিএনপি এখন একটা সেন্ট্রিস্ট পার্টি বা কিছুটা ডানপন্থী, কিন্তু এখন তারা সেন্ট্রিস্ট এবং কিছুটা লেফট এদিকে তাদের প্রবণতা মনে হচ্ছে। তো সুইং ভোটারের ক্ষেত্রে তারা কিছু ভোট আওয়ামী লীগের পাবে, কারণ আওয়ামী লীগের যারা ভোটার আছে তারা তো ডেফিনেটলি ভোটে নির্বাচনে অংশগ্রহণ করবে। বিশ্লেষকদের মত, জোটের সফলতা কিংবা ভোটে গতিপথ নির্ধারণ করবে রাষ্ট্র সংস্কার ও জনসংখ্যার অর্ধেক নারীদের ভাবনা। 50% নারীকে তো কেউ মানে না দেখে থাকতে পারবে না, তাদেরকে আনতেই হবে, হিসাবের মধ্যে আনতে হবে। যদি আনতে হয় তাহলে হচ্ছে অনেক ভালো ভালো মিম করে ভালো ভালো প্রতিশ্রুতি দিতে হবে, যাতে করে মেয়েরা আকৃষ্ট হয়। সংস্কারের বিষয়টা যদি এনসিপি এবং জামাত ইসলামী সহ অন্যান্য রাজনৈতিক দল জনগণের সামনে তুলে ধরতে পারে, বিশেষ করে শিক্ষিত তরুণ যারা ভোটার, তাহলে এই ইস্যুটার আমার কাছে মনে হয় তাদের পক্ষে এটা ইতিবাচক হিসাবে কাজ করবে। সব মিলিয়ে এই দুই জোটই আগামী নির্বাচনের মূল খেলোয়াড় বলছেন তারা। এখনো মনে হয় যে ইলেকশনে আদর্শ থেকে ইলেকশন জেতা বা জয়লাভ করবে কিভাবে, এটাই মুখ্য থাকে আমার কাছে মনে হয়। আজহার লিমন, এখন, ঢাকা।
সারা দেশে জেঁকে বসেছে হাড় কাঁপানো শীত। 2 দিন ধরে দেখা মেলেনি সূর্যের। ঘন কুয়াশা, কনকনে শীত আর ঠান্ডা বাতাসে ভোগান্তিতে সাধারণ মানুষ। ঝালকাঠি শহরের কলেজ খেয়াঘাট থেকে বিস্তারিত জানাতে যুক্ত আছেন আলামিন তালুকদার এবং কিশোরগঞ্জ থেকে যুক্ত আছেন মশিউর কায়েস। শুরুতেই যাচ্ছি ঝালকাঠিতে। আলামিন, জানাবেন জুলাই শীতের প্রকট কেমন আর সাধারণ মানুষের ভোগান্তি রয়েছে কিনা? ধন্যবাদ উজ্জ্বল। গত দুদিন এবং আজকের কথা যদি বলি, শীতের তীব্রতা আগের তুলনায় কয়েক গুণ বেশি বৃদ্ধি পেয়েছে এবং গত দুদিনে কিন্তু সূর্যের দেখা মেলেনি। এ কারণে শীত অনেকটাই বেশি থেকে বসেছে। এ কারণে সাধারণ মানুষ এবং তৃণমূল মানুষের কিন্তু ভোগান্তি অনেকটা বেশি বেড়েছে। বিশেষ করে নিম্ন আয়ের যে মানুষ রয়েছে উজ্জ্বল, তারা সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন। তারা যত সময় ঘর থেকে বের হতে না পারে কাজের সন্ধানে যেতে পারছেন না। এ কারণে তাদের আসলে রোজগার কমে গেছে। এই কারণে তারা কিছুটা ভোগান্তিতে পড়েছেন। আমি সকালে শহরে যে ছোট ছোট যানবাহন রয়েছে, যেমন রিক্সা এবং অটো ড্রাইভারদের সাথে কথা বলেছি। তারা বলেছেন যে আগের সময়ের তুলনায় তারা আসলে কাঙ্ক্ষিত যাত্রী পাচ্ছেন না এবং এ কারণে তাদের রোজগারও কিছুটা কমে গেছে। এবং শহরের দোকানপাট এবং ব্যবসা প্রতিষ্ঠানও কিন্তু আসলে উজ্জ্বল যথা সময়ে খুলতে পারছেন না। আসলে এই শীতের কারণে বিশেষ করে মানুষ জরুরি কোনো প্রয়োজন ছাড়া তারা ঘর থেকে বের হচ্ছেন না। এ কারণে শহরে মানুষের চলাচল এবং উপস্থিতি অনেকটা কম দেখা গেছে এবং জেলার যে সড়ক এবং মহাসড়ক গুলো রয়েছে উজ্জ্বল, সেখানেও যানবাহন চলাচলের পরিমাণ কিন্তু আগের চেয়ে কম এবং ঘন কুয়াশার কারণে তারা হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা গেছে। আমি জেলার যে স্বাস্থ্য কমপ্লেক্স গুলো রয়েছে সেখানেও গিয়েছি। সেখানে কিন্তু আসলে ঠান্ডা জনিত যে রোগ, সেই রোগীর সংখ্যা কিন্তু আসলে আগের তুলনায় বেড়ে গেছে এবং এই শীতের কারণে কিন্তু ছিন্নমূল যে মানুষ রয়েছে তারা সবচেয়ে বেশি সমস্যা বা ভোগান্তিতে পড়েছেন। তাদের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে শীতবস্ত্র বা কম্বল বিতরণের ব্যবস্থা করা হয়েছে। আমি জেলা প্রশাসনের সাথে কথা বলেছি। তারা বলছেন যে তারা নিয়মিতই জেলা এবং উপজেলা যে প্রশাসন তাদের মাধ্যমে শীতবস্ত্র বিতরণ করছেন এবং তাদের কাছে পর্যাপ্ত শীতবস্ত্র রয়েছে এবং সেই শীতবস্ত্র তারা নিয়মিতই বিতরণ করে যাবেন। আসলে সব মিলিয়ে কিন্তু আসলে জনজীবনে কিছুটা হলেও স্থবিরতা বা বিপর্যস্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে এই শীতের কারণে। এই শীতের তীব্রতা আরো 2 দিন বা 3 দিন থাকবে এমনটি জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর। বরিশাল বিভাগে গতকাল 13.5 ডিগ্রি সেলসিয়াস আবহাওয়া বিরাজ করছে এবং আজকে কিন্তু সেটা কিছুটা হলে বেড়েও আজকে 14 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বিরাজ করছে। উজ্জ্বল, আমার কাছে ঝালকাঠি থেকে এই ছিল আবহাওয়া পরিস্থিতির বা শীত পরিস্থিতির সব শেষ খবর। এবার কিশোরগঞ্জ থেকে যুক্ত আছেন কায়েস। কায়েস, জানাবেন গেল 2 দিন দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল কিশোরগঞ্জে। আজকের শীত পরিস্থিতি কেমন? উজ্জ্বল, আপনি যেমনটি বলছিলেন গত 2 দিন যাবৎ যেটি আসলে জেলাবাসী দেখছে সেটি কিন্তু সত্যি বেশ কয়েক বছর যাবৎ কিন্তু জেলাবাসী দেখেনি এবং এত বেশি ঠান্ডা যে এই কিশোরগঞ্জ শহর সহ পুরো জেলাতে, যেখানে আমরা দেখেছি যে ঠিক ঝালকাঠির মতোই কিন্তু সকাল থেকে হেডলাইট জ্বালিয়ে কিন্তু গাড়ি ঘোড়া চলছে এবং দিনের বেলায়ও কিন্তু সেরকমটাই আমরা দেখছি। আরেকটা বিষয় বলি যে এখানে সবচাইতে বেশি গত রাতে যে কুয়াশা পড়েছে এবং সেগুলো কিন্তু ঝরেছে একেবারেই বৃষ্টির মতো করে এবং এখন অবধি কিন্তু আমরা দেখেছি যে রাস্তাঘাটগুলো ভিজে আছে এবং এই কনকনে যে ঠান্ডা রয়েছে, এই ঠান্ডায় কিন্তু জনজীবন একেবারেই বলা যায় যে বিপর্যস্ত হয়ে আছে। মানুষজন ঠিক মতো কাজকর্মে বের হতে পারছে না। আমরা মহাসড়কগুলোতে দেখেছি যে যানবাহন চলাচল একেবারেই সীমিত এবং বিশেষ করে যে সকালবেলাটা সেই সময়টাতে কাজকর্মে যেতে পারছে না এবং পাশাপাশি যানবাহন যারা চালাচ্ছেন তারাও যানবাহনে যেতে পারছেন না। আমি কথা বলেছিলাম এখানকার যে নিকলি আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র আছে সেখানকার টেলিপ্রিন্টার অপারেটর জয়নাল আবেদিন টিপু, যে বিষয়টি কিছুক্ষণ আগে জানিয়েছেন আমাকে যে বাতাসে কুয়াশার উপরে আসলে বাতাসের পরিমাণ অনেক বেশি, সেজন্য কিন্তু কুয়াশা
কুয়াশা থেমে আছে এবং ঠান্ডায় সেগুলো ঝরে পড়ছে, যার ফলে কিন্তু ঠান্ডার মাত্রাটা বাড়ছে এবং সেটি কিন্তু আরও বেশ কয়েকদিন থাকতে পারে সেরকমটা কিন্তু তিনি জানিয়েছেন। এবং তিনি বলছেন যে যদি বাতাসের পরিমাণ কমে সেক্ষেত্রে ঠান্ডার পরিমাণ কিন্তু কমতে পারে। এবং আরেকটি বিষয়ও জানিয়ে রাখতে চাই যে এই পুরো কিশোরগঞ্জে কিন্তু মৃদু শৈত্য প্রবাহ কিন্তু বয়ে চলেছে। এই মুহূর্তে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা সময় কিশোরগঞ্জ জেলার জন্য, যেহেতু হাওড় অধ্যুষিত অঞ্চল, এখানে বোরো মৌসুম চলছে। আর এই বোরো মৌসুমে কিন্তু এই মুহূর্তে আসলে বীজতলা প্রস্তুত এবং ধানের চারা রোপণের কাজ চলছে। সেখানে কিন্তু আসলে শ্রমিকদের একটা সংকট কিন্তু দেখা দিয়েছে তীব্র ঠান্ডায়। তো কিশোরগঞ্জে আমার কাছে ছিল ঠান্ডা পরিস্থিতির এই সর্বশেষ তথ্য। উজ্জ্বল। কিশোরগঞ্জ ঝালকাঠি থেকে শীত পরিস্থিতির খবর জানাচ্ছিলেন সহকর্মীরা। সুনামগঞ্জের 95টি হাওরে শুরু হয়েছে ফসল রক্ষা বাঁধের কাজ। কাজের ব্যয় ধরা হয়েছে 103 কোটি টাকা। তবে প্রতি বছরের মতো এই বছরও বাঁধের কাজ শুরু হলেও নির্ধারিত সময় কাজ শেষ হবে কিনা তা নিয়ে উঠেছে নানান প্রশ্ন। সুনামগঞ্জ থেকে লিপসান আহমেদের প্রতিবেদন। সুনামগঞ্জের 1/3 মানুষ হাওরে ধান উৎপাদন করে জীবিকা নির্ধারণ করেন। প্রতি বছর জেলাটিতে প্রায় 4000 কোটি টাকার উপরে ধানের উৎপাদন হয়ে থাকে। তবে ধান গড়ে তুলতে কৃষকদের পার করতে হয় নানা প্রতিকূলতা। উজানের ডলে প্রায়ই ডুবে যায় হাওরের ফসল। বিশেষ করে 2017, 2019 ও 2022 সালে ব্যাপক ক্ষতি হয় ফসলের। ধস নামে জেলার অর্থনীতিতেও। এরপরেই হাওরের ঠিকাদের প্রথা বাদ দিয়ে বাঁধ নির্মাণে তৈরি হয় নতুন নীতিমালা। জেলা প্রশাসন ও জেলা পানি উন্নয়ন বোর্ড ও হাওরের বাঁধের পাশে যে কৃষকের জমি রয়েছে তাদের মাধ্যমে সম্মিলিতভাবে তৈরি হবে বাঁধ প্রণয়ন করা হয় এমন নীতিমালা। এবছরও 103 কোটি টাকা ব্যয়ে 95টি হাওরে বোরো ফসল রক্ষায় 590 কিলোমিটার বাঁধ নির্মাণ ও সংস্কার কাজ শুরু হয়েছে গত 15 ডিসেম্বর, যা শেষ হওয়ার কথা রয়েছে 2024 সালের 28 ফেব্রুয়ারি। তবে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন ও অনেক হাওরের পানি এখনও না নামায় বাঁধের কাজ কতটুকু হবে সেই চিন্তায় হাওরের 13 লাখ কৃষক। এই হাওরের বাঁধ হইব কি না হইব আমরা তো চিন্তায় আছি। তারা কি বাদ দিয়ে দিব না তারা ইলেকশনই করবো? আজ সময় মতো না হইলে আমরা বড় টেনশনে থাকি। 7 মাস হওয়া মাত্র আমরা খুব পানি ছাতায়। আমরা তো অনেক টেনশন আছি। আমরা কি ভরসা খেত করতাম আর খিতা করতাম। এই বান্ধের কাজ কোনদিন থেকে শুরু হইতো? আমরা সেই ক্ষেত কৃষ্টি কইরা আমরা কি ফায়দা পাইমু? আমরা গরিব অসহায় কয় যাইতাম আমরা। হাওরের পানি নেমে যাওয়ার সাথে সাথেই সর্বোচ্চ চেষ্টা দিয়ে নির্ধারিত সময়ে বাঁধের কাজ শেষ করার কথা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। আর নির্বাচন ও বাঁধ দুটিকেই সমানভাবে গুরুত্ব দিয়ে কাজ করবে প্রশাসন বলে জানালেন প্রশাসনের এই কর্মকর্তা। বিগত বছরগুলোতে আমরা ঠিক টাইম মতো পিএসি অনুমোদন করি এবং কাজ শুরু করি, কিন্তু দেখা গেছে পানি থাকার কারণে আমরা ঠিক সময় মতো কাজ শেষ করতে পারি না। তবে সেক্ষেত্রে আমরা এবছর আমরা আমাদের ট্রাকি আছি, আমরা আশা করি যে নির্ধারিত সময়ের ভিতরে আমরা কাজ শেষ করতে পারবো। একসাথে দুইটা কাজ করার জন্যই করছি। যখন মনে হয় যে নির্বাচন সংক্রান্ত কাজ করা খুবই গুরুত্বপূর্ণ, উনি এই কাজটা করবে, আসার পথে সেকেন্ডারিলি উনি এই কাজটা নিশ্চিত করবে যে বাঁধটা ঠিক মতো হচ্ছে কিনা, কাজটা ঠিক মতো হচ্ছে কিনা। হাওরে ধান রক্ষায় শুরু হয়েছে 100 কোটি টাকার বাঁধ নির্মাণের কাজ। অন্যান্য বছর এই সময় সরকারের উচ্চ পর্যায় থেকে শুরু করে স্থানীয় প্রশাসন এই বাঁধ নির্মাণে বাড়তি নজরদারি রাখত। তবে অন্যান্য বছর ঠিক এই সময়ে হাওরে পুরোদমে বাঁধের কাজ শুরু হলেও এই বছর শুরু হয়েছে কেবলই নামমাত্র। এখানকার কৃষকরা যেটি বলছেন, যদি নির্ধারিত সময় 28 ফেব্রুয়ারির ভিতরে বাঁধের কাজ শেষ না হয় তাহলে প্রায় 4000 কোটি টাকার ধান ঝুঁকির মধ্যে থাকবে। লিপসান আহমেদ, এখন সুনামগঞ্জ। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ যোগসু নির্বাচন আজ সকাল 8:30 থেকে ভোট গ্রহণ শুরু হয়ে চলবে বিকেল 3টা পর্যন্ত। প্রস্তুত বিশ্ববিদ্যালয় প্রশাসন। 21 সদস্যের প্রতিনিধি নির্বাচন করতে ভোট দিবেন 18,500 শিক্ষার্থী। এই নির্বাচন নানা সুবিধাহীন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দীর্ঘদিনের আকাঙ্ক্ষিত নির্বাচন। তাই ভোটের আগ মুহূর্তে ক্যাম্পাস জুড়ে উচ্ছ্বাস বিরাজ করছে। শুধু শিক্ষার্থীরাই নন, দাবি আদায়ে এই যাত্রায় নেতৃত্ব দিতে মুখিয়ে রয়েছেন ছাত্র সংগঠনগুলোর নেতাকর্মীরাও। এবারের নির্বাচনে যোগসুর 21টি পদের বিপরীতে 17 জন নারীসহ মোট 157 জন এবং একটি ছাত্রী হলের 13টি পদে 33 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। পুরো নির্বাচনকে উৎসবের রূপ দিতে প্রস্তুত ছাত্রদল, ছাত্র শিবির ও অন্যান্য প্রার্থীরা। আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠলেও নির্বাচন কমিশনারের আশা, যোগসু নির্বাচন হবে নিরপেক্ষ, সুষ্ঠু ও অবাধ।
ম্যানচেস্টার থেকে সিলেটগামী বাংলাদেশ বিমানের সরাসরি ফ্লাইট বন্ধের আশঙ্কায় চরম উদ্বেগে প্রবাসী বাংলাদেশিরা। টিকিট বুকিং বন্ধ ও বিমানের নীরবতায় ক্ষোভ বাড়ছে। লাভজনক এই রুট বন্ধ হলে যাত্রী ও ব্যবসায়ীরা বড় ক্ষতির মুখে পড়বেন বলে আশঙ্কা করা হচ্ছে। যুক্তরাজ্য থেকে বিস্তারিত জানিয়েছেন শরীফুল ইসলাম চৌধুরী। 2019 সালের অক্টোবর থেকে ম্যানচেস্টার টু সিলেট রুটে বিমানের ফ্লাইট চালু হয়। বাংলাদেশ থেকে ম্যানচেস্টারে সরাসরি ফ্লাইট পরিচালনা করে একমাত্র বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এ গন্তব্যে আগে সপ্তাহে 3টি ফ্লাইট পরিচালনা করলেও গত অক্টোবর থেকে 270 সিট বিশিষ্ট 2টি বোয়িং উড়োজাহাজ চলছে। ট্রাভেল অপারেটররা বলছেন 27 জানুয়ারি থেকে কোনো টিকিট বুকিং হচ্ছে না। এই গত কয়েক মাস আগে ম্যানচেস্টার সিলেট ফ্লাইট আবার বন্ধ করা হয়েছিল, আবার আমরা প্রতিবাদ করেছি, আন্দোলন আবার চালু হয়েছে। আমি মনে করছি যে এটা আমরা প্রবাসী বাংলাদেশে একটা দাস তামাশা করা হচ্ছে। বাংলাদেশের বিমান এখানে একটা সিন্ডিকেট এটাকে কন্ট্রোল করছে। তারা প্রবাসী বাংলাদেশিদের যে সুখ দুঃখ ব্যথা বেদনা তারা এটাকে অবজ্ঞা করছে। রাষ্ট্রীয় পতাকাবাহী বাংলাদেশ বিমানের ম্যানচেস্টার টু সিলেট সরাসরি ফ্লাইট বন্ধের আশঙ্কায় প্রায় 3 লাখ প্রবাসী বাংলাদেশি দুশ্চিন্তায় পড়েছেন। ম্যানচেস্টার টু সিলেট ফ্লাইট 2006 সাল থেকে এখন পর্যন্ত 4 বার বন্ধ হয়েছে এবং এবছর ফেব্রুয়ারি থেকে বন্ধ হওয়ার পায়তারা চলছে। আমরা এর সুষ্ঠু তদন্ত চাই। আমরা জানি এই রুটে প্রফিট হচ্ছে, প্রফিট হওয়ার পরে কেন এটা বন্ধ হবে? ওনারা হয়তো অনেক অ্যাডভান্স টিকিট কিনছেন জুন জুলাইয়ের, ওই টিকিটগুলো আমাদের হয়তো ফেরত দিতে হবে। ফেরত দিলে আমরা হয়তো ফেরত দিয়ে দিলাম, কিন্তু কাস্টমার যারা কম পয়সা টিকিট করছে ওনারা হয়তো অনেক বেশি পয়সা দিয়ে টিকিট করতে হবে। এবং এইটা তো মানে মুষ্টিমেয় কিছু প্যাসেঞ্জার না, অনেক প্যাসেঞ্জার, হাজার হাজার প্যাসেঞ্জার হবে। ম্যানচেস্টার টু সিলেট রুট লাভজনক হলেও এই রুট বন্ধ হলে উপকৃত হবে অন্যান্য এয়ারলাইন্স, বলছেন পর্যটন ব্যবসায়ীরা। আর ম্যানচেস্টার থেকে যে প্যাসেঞ্জারগুলো, ওই প্যাসেঞ্জারগুলো হিথ্রোতে এসে বিমানে যাবে না, ম্যানচেস্টার থেকে অন্য এয়ারলাইন্স আছে, তো বেনিফিটেড হবে ওই কাতার বা এমিরেটস। তো ওইটার পিছনে তো কোনো কুচক্রিমূল কাজ করতেছে যাতে বিমানের লস করে অন্য এয়ারলাইন্সের প্রফিট করানো যায়। আগামী হজ মৌসুমের পর বিমানের ফ্লাইট বাতিল হতে পারে বলে শঙ্কা অনেকের। তবে এ বিষয়ে মুখ খুলছে না বিমান বাংলাদেশ কর্তৃপক্ষ। শরীফুল ইসলাম চৌধুরী, এখন লন্ডন। নতুন বছর 2026 সালকে বরণ করে নিতে সব প্রস্তুতি সেরে রেখেছে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহর। বিখ্যাত টাইমস স্কয়ারের কনস্টেলেশন বলে যুক্ত হয়েছে সবশেষ ক্রিস্টালটি। এছাড়া প্রায় 600 LED লাইট দিয়ে প্রতিস্থাপন করা হয়েছে 2026 লেখা সংখ্যাগুলো। এক একটি সংখ্যার উচ্চতা প্রায় 7 ফুট। আরও জানাচ্ছেন তানভীর জনি। 2026 সালকে বরণ করে নিতে দেশে দেশে চলছে নানা আয়োজন। তবে বিশ্ববাসীর নজর যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরের উপর। প্রতি বছর জমকালো আয়োজনে বিশ্ববাসীকে মুগ্ধ করে বিখ্যাত টাইমস স্কয়ারের আয়োজন। 1907 সাল থেকে বর্ষবরণের উদযাপনের অংশ হয়ে আছে ওয়ান টাইমস স্কয়ারের কনস্টেলেশন বল। বলটির ব্যাস 12.5 ফুট এবং ওজন 6 টনের বেশি। এটিকে 5280টি ক্রিস্টাল LED লাইট দিয়ে সাজানো হয়েছে, যা আগের বলগুলোর তুলনায় দ্বিগুণ। বৃত্তাকার এই বলটিতে যুক্ত করা হয়েছে সবশেষ ক্রিস্টালটি। এবারের নকশাটির থিম যুক্তরাষ্ট্রের ঐক্য এবং দ্রুত এগিয়ে যাওয়ার গল্প, যা প্রতিফলিত করবে মার্কিন জাতির 250 বছরের ইতিহাস। And the design itself reflects themes of continuity, unity, and forward momentum, while also helping us kick off our nation's 250th anniversary. এদিকে বর্ষবরণের আয়োজনের শেষ প্রস্তুতি হিসেবে ঐতিহাসিক ওয়ান টাইমস স্কয়ার প্লাজায় প্রতিস্থাপন করা হয়েছে 2026 লেখা সংখ্যা। কালো রঙের বদলে সোনালী রঙে সাজানো হয়েছে এবারের সংখ্যাগুলো। এক একটি সংখ্যা প্রায় 7 ফুট লম্বা। 4টি সংখ্যা তৈরিতে ব্যবহৃত হয়েছে 594টি নতুন ধরনের LED লাইট, যা মিউজিকের সঙ্গে তাল মিলিয়ে ভিন্ন রং ধারণ করবে। This year, they're actually gold. All of the numerals were painted gold. They've always been black in the past. And we also have a new light puck on them. They were light bulbs since their 1907 first rise. They were always a light bulb. And now we're a light puck, so it can actually change color. 2026 সালকে স্বাগত জানাতে সব ধরনের প্রস্তুতি সেরে রেখেছে নিউ ইয়র্ক। বিশ্বব্যাপী 100 কোটি মানুষ টাইমস স্কয়ারের এই আয়োজন উপভোগ করবে বলে প্রত্যাশা আয়োজকদের। তানভীর জনি, এখন বিশ্ব। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেছেন। সকাল 6টায়
এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এ বিষয়ে আরও বিস্তারিত জানাতে এভারকেয়ার হাসপাতালের সামনে থেকে যুক্ত আছেন আতিক মেজবা লগ্ন। বিএনপির মিডিয়া সেল তো বিষয়টি নিশ্চিত করেছেন। সকাল 6টায় তিনি ইন্তেকাল করেছেন। চিকিৎসকরা কিছু জানিয়েছেন কিনা, কেমন দেখছেন হাসপাতালের পরিস্থিতি? উজ্জ্বল, যে শোক সংবাদ আসলে পুরো জাতির জন্য আমরা জেনেছি আজকে সকাল 6টার দিকে, ভোর 6টার দিকে বিএনপির যে মিডিয়া সেল সেখান থেকে কিন্তু ঘোষণা করা হয়েছিল এবং তারপর থেকেই কিন্তু আমরা দেখেছি যে রাজধানীতে যারা নেতা কর্মীরা রয়েছেন, বিশেষ করে বিএনপির যারা সমর্থক রয়েছেন, কর্মী রয়েছেন, শুভাকাঙ্ক্ষী রয়েছেন, সবাই কিন্তু আসলে এখানে ভিড় করছেন এবং সবাই আসলে নেত্রীর জন্য তাদের যে আক্ষেপ, তাদের যে অনুযোগ, সেই বিষয়টি কিন্তু আমরা দেখছি। এভারকেয়ার হাসপাতালে আসলে তিনি এসেছিলেন গত মাসের 23 তারিখে। 25 তারিখে তাকে নিবিড় পর্যবেক্ষণ অর্থাৎ আইসিইউতে নেওয়া হয় এবং এর পরবর্তী সময় থেকেই কিন্তু তার চিকিৎসা প্রক্রিয়া চলতে থাকে বলে যেমনটা আসলে আমরা দেখেছি বা জেনেছি। এবং পরবর্তী সময় বিভিন্ন সময় কিন্তু বিভিন্ন তথ্য আসার পরেও আমরা যেমনটা দেখেছি যে বিএনপির মিডিয়া সেলের পক্ষ থেকে বলা হয়েছে যে ডাক্তার এজেডএম জাহিদ হোসেন কিংবা সংশ্লিষ্ট কেউ ব্রিফ করা ছাড়া কারো তথ্যে যেন বিভ্রান্তির কোনো বিষয় তৈরি না হয়, সেই বিষয়ে তৎপর থাকার জন্য সবাইকে বলা হয়েছিল। সেই বিষয়টি আমরা জেনেছিলাম এবং আজকে ভোরেই কিন্তু আমরা দেখেছি যে বিএনপির মিডিয়া সেলের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে সেই ঘোষণা দেওয়া হয়েছে যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনি পরলোক গমন করেছেন। এবং আরেকটি তথ্য দিতে চাই, যেহেতু আমরা জানি যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যখন দেশে এসেছেন এরপর থেকেই কিন্তু তিনি নিবিড় পর্যবেক্ষণ করেছেন। গত রাতের ঘটনাটি যদি বলতে চাই, সন্ধ্যার দিকে তার পুত্রবধূ জুবাইদা রহমান তিনি কিন্তু হাসপাতালে এসেছিলেন এবং এর পরবর্তী সময় আমরা দেখেছি যে পল্টন কার্যালয় থেকে এখানে কিন্তু এসেছিলেন তারেক রহমান এবং অনেক রাত পর্যন্ত, মধ্যরাত পর্যন্ত কিন্তু এখানে অবস্থান করেছিলেন এবং রাতে কিন্তু জানানো হয়েছিল যে তার অবস্থা অনেকটাই সংকটাপন্ন এবং সেই সময় থেকেই কিন্তু একটা কালো সংবাদের, যেটা দুঃসংবাদের বিষয় রয়েছে, সেটি কিন্তু আসার শুরু হয়েছিল এবং তারপর থেকেই কিন্তু আমরা দেখেছি যে নেতাকর্মীরা যারা রয়েছেন অনেকেই উদ্বেগ প্রকাশ করেছেন, অনেকেই স্মৃতিচারণ করেছেন এবং বিভিন্ন বিষয়ে, এবং অবশেষে কিন্তু আজকে সকাল 6টায় তার আনুষ্ঠানিকভাবে তার যে মৃত্যু সংবাদ, সেই ঘোষণাটি কিন্তু আমরা দেখেছি যে দেওয়া হয়েছে। এবং তিনি তিনবারের বর্ষিয়ান প্রধানমন্ত্রী ছিলেন এবং আমরা জানি যে 1991 সাল থেকে শুরু করে 3বারের জন্য তিনি প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন এবং একই সাথে বিভিন্ন সময়ে বাংলাদেশের গণতন্ত্র পুনরুজ্জীবিত করার ক্ষেত্রে তার অগ্রণী ভূমিকা আছে। এই বিষয়টি কিন্তু বিভিন্ন সময় বিভিন্নভাবে গুরুত্বের সাথে কিন্তু জানানো হয়েছে এবং সেই জন্য সব দিক থেকে শুধু বিএনপি নয়, আমরা দেখেছি যে সকাল 6টায় যখন মৃত্যুর সংবাদ ঘোষণা দেওয়া হয়েছে, এর পরবর্তী সময়ে কিন্তু দেখেছি যে আনুষ্ঠানিকভাবে বিএনপি যার নেতা কর্মীরা রয়েছেন তারাও আসলে স্মৃতি রোমন্থন করেছেন, শোক এবং সমবেদনা জানিয়েছেন। একই সাথে অন্যান্য যে রাজনৈতিক দলগুলো রয়েছে, সচেতন নাগরিক শ্রেণী রয়েছে, সবাই কিন্তু এখানে বিভিন্নভাবেই কিন্তু আসলে সেই শোক এবং সমবেদনা জানিয়েছেন। তো সেই জায়গা থেকে এভারকেয়ার হাসপাতালের সামনে আমরা রয়েছি, বেশ কিছুক্ষণ ধরেই রয়েছি। দেখেছি যে যেহেতু বসুন্ধরা এলাকায়, রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় হাসপাতালটি রয়েছে, এর বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে কিন্তু আমরা দেখেছি নেতা কর্মীরা এখানে ভিড় করছেন। বিভিন্নভাবে আমরা দেখেছি যে যারা আসলে জনতা রয়েছেন, যারা গণমানুষ রয়েছেন, সবাই কিন্তু এখানে ভিড় করেছেন এবং ভিড় করছেন। এবং একই সাথে আসলে কিভাবে কখন বের করা হবে এই বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা এখন পর্যন্ত আমাদের কাছে আসেনি। কখন কিভাবে আনুষ্ঠানিকভাবে ঘোষণা আসবে তখন হয়তো বা আমরা জানতে পারবো যে কখন তাকে এখান থেকে তার মরদেহ বের করে নিয়ে যাওয়া হবে, কখন কোন পর্যায়ে কিভাবে আসলে পুরো প্রক্রিয়াটি সম্পন্ন হবে। তো সেই বিষয়গুলো সম্পর্কে হয়তো বা বিএনপি মিডিয়া সেলের পক্ষ থেকেই জানানো হবে। আরেকটি তথ্য দিতে চাই, তার পরিবারের আপনজন বলতে যারা আছেন, তার পুত্র বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি যেহেতু দেশে ফিরেছেন, পুত্রবধূ রয়েছেন, তার যে নাতনি রয়েছেন তিনিও দেশে ফিরেছেন। তো সব দিক থেকে পারিবারিক সদস্যরা যেহেতু দেশে রয়েছেন, অর্থাৎ তারা সবাই মিলেই কিন্তু সম্মিলিতভাবে সেই সিদ্ধান্তটা নেবেন। এবং যে বিষয়টি বলতে চাই যে বেগম খালেদা জিয়া যে পরিবার থেকে আছেন, সেই পরিবারটি কিন্তু দেশের অন্যতম জনপ্রিয় একটি রাজনৈতিক পরিবার। এই রাজনৈতিক পরিবার কিন্তু স্বাধীনতা উত্তর বাংলাদেশে বিভিন্ন সময় বিভিন্ন সংকটে নানানভাবে নিজেদের যে তৎপরতা রয়েছে, নিজেদের যে রাজনীতিতে যে দূরদর্শিতা রয়েছে, সেই বিষয়টি দেখিয়েছে। সেই 1980 থেকে 90-এর দশকে আমরা যখন দেখেছি যে স্বৈরাচারের তৈরির একটা পায়তারা শুরু হয়েছিল, তখন গণতন্ত্র পুনরুজ্জীবনের যে ঘটনা, গণতন্ত্রকে পুনরুজ্জীবিত করার যে
প্রয়াস প্রচেষ্টা, যে অগ্রযাত্রা সেখানে কিন্তু সামিল হয়েছিল। এবং আমরা তখন দেখেছি যে দেশকে গড়ার জন্য, দেশে গণতন্ত্রের সুফলকে বয়ে নিয়ে আসার জন্য যে ধরনের পদক্ষেপ নেওয়া উচিত, যে ধরনের কার্যক্রম নেওয়া উচিত, সব ধরনের কার্যক্রম কিন্তু তিনি নিয়েছেন। এবং 1945 সালের 15ই আগস্ট তিনি জন্মগ্রহণ করেন এবং 79 বছর 4 মাসের যে জীবন, এই জীবদ্দশায় একটা মহাকাব্যিক একটা বায়োগ্রাফি বা জীবন বৃত্তান্ত কিন্তু রেখে গেছেন বেগম খালেদা জিয়া, এমনটা আমরা জেনেছি। যেমন গণমাধ্যম কর্মীরা এখানে ভিড় করছেন, এখানে সাধারণ মানুষজন ভিড় করছেন, একই সাথে আমরা সোশ্যাল মিডিয়া বা সামাজিক যোগাযোগ মাধ্যমেও দেখেছি আসলে যারা শুভাকাঙ্ক্ষী রয়েছেন, যারা দেশকে ভালোবাসেন, যারা বৈষম্যের বিরুদ্ধে কথা বলেন, যারা আসলে গণতান্ত্রিক বাংলাদেশকে গণতন্ত্রের সুফল ভোগ করার জন্য যে প্রয়াস ব্যক্ত করেন, সবাই কিন্তু এখানে উপস্থিত বিভিন্নভাবে কিন্তু সবাই আসলে শোক এবং সমবেদনা জানাচ্ছেন। এবং বেগম খালেদা জিয়া আসলে বেশ কয়েক বছর ধরেই আসলে বিভিন্ন ধরনের জটিলতায় ভুগছিলেন। বৃক্ক সংক্রান্ত জটিলতা, কিডনি সংক্রান্ত জটিলতা, একই সাথে ডায়াবেটিস, হৃদরোগ, আর্থ্রাইটিস সব বেশ কিছু রোগে ভুগছিলেন। এবং তার যে পুরো চিকিৎসা প্রক্রিয়াটা আমরা দেখেছি যে তিনি লন্ডনে গিয়েছিলেন, সেখানে চিকিৎসা নিয়েছেন, প্রথমে হাসপাতালে, পরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার বাসায় থেকে চিকিৎসা গ্রহণ করেছেন, সেই বিষয়টি আমরা জানি। এবং পরবর্তীতে কিন্তু তিনি দেশে ফিরেছেন এবং তিনি যখন দেশে ফেরার পরেও কিন্তু বেশ কিছু অনুষ্ঠানে, বেশ কিছু আয়োজনে কিন্তু অংশগ্রহণ করেছেন। আমরা সশস্ত্র বাহিনীর একটি আয়োজন দেখেছিলাম, সেখানেও কিন্তু তিনি অংশগ্রহণ করেছিলেন এবং সেখানেও কিন্তু আমরা তাকে দেখেছি যে সেখানে তিনি যখন অংশগ্রহণ করেছিলেন তারপরেও কিন্তু তিনি চলতে পারতেন, কথা বলতেন। এমনকি তিনি 23 তারিখ যখন আসেন তখনও কিন্তু গাড়িতে বসেই কিন্তু এই রাজধানীর এভার কেয়ার হাসপাতালে এসেছিলেন। যেহেতু তার বিভিন্ন জটিলতা ছিল, তাই তার পুরো চিকিৎসা প্রক্রিয়াটি একটি মাল্টিডিসিপ্লিনারি বোর্ডের মাধ্যমে সম্পন্ন হচ্ছিল, অর্থাৎ বিভিন্ন ডিসিপ্লিনের বিভিন্ন ঘরানার যারা চিকিৎসক রয়েছেন সবাই মিলে দেশি এবং বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে তার পুরো চিকিৎসা ব্যবস্থা সম্পন্ন হচ্ছিল। এবং সেখান থেকেই কিন্তু বিএনপি মিডিয়া সেলের পক্ষ থেকে ডাক্তার AZM জাহিদ হোসেন তিনি কিন্তু ঘোষণাটি বিভিন্ন সময় বিভিন্ন অবস্থায় তার যে চিকিৎসা পরিস্থিতির যে সর্বশেষ সেই বিষয়গুলো কিন্তু তিনি জানিয়েছেন এবং বলেছেন। আরেকটি তথ্য দেয়া খুবই জরুরি মনে করছি, সেটি হচ্ছে আপনারা নিঃসন্দেহে জানেন যে নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকেই কিন্তু আমরা দেখেছি যে বেগম খালেদা জিয়া বেশ কয়েকটি আসনে কিন্তু তিনি মনোনয়ন নিয়েছিলেন। দিনাজপুর 3 আসনে আমরা দেখেছি, ফেনীর একটি আসনে দেখেছি। তো সেই জায়গা থেকে আমরা যেমনটা দেখেছি যে ফেনীর একটি আসনে বিএনপির তার পরিবর্তে আরও একজনকেও কিন্তু আমরা গতকালকে দেখেছি মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে এবং দলের নেতৃত্বে বা দলের নির্দেশেই কিন্তু আসলে তাকে মনোনয়নপত্র জমা দেওয়ার কথা বলা হয়েছিল, সেই বিষয়টিও আমরা জানতে পেরেছি। এবং একই সাথে তিনি দিনাজপুর তার নিজের এলাকায়, এর পাশাপাশি ফেনী, বগুড়া সহ বেশ কিছু জায়গায় কিন্তু আমরা দেখেছি। এবং আজকে যখন এভার কেয়ারের সামনে আমরা এসেছি, আমরা দেখেছি মানুষ তাদের আক্ষেপের কথা বলছিল, মানুষ শোক প্রকাশ করছিল।